আপনারা শুনছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় মহাশয়ের লেখা স্বর্গারোহণ পালা। খুব কম করেও 50 বছর আগেকার কথা। কলকাতার এক নামকরা যাত্রা কোম্পানি মেদিনীপুরের এক গ্রামে চলেছে তাদের দলবল নিয়ে যাত্রা করতে। তখনকার যাত্রাওয়ালা আজকের মতো এমন লাক্সারি বাসে যাতায়াত করত না। 4-5টি গরুর গাড়ি বোঝাই করে অভিনেতা ও দলের অন্য লোকেদের নিয়ে যাযাবরের মতো এক দেশ থেকে আরেক দেশে রওনা হতে হতো। এই দলটিও চলেছে গ্রামের পর গ্রাম পার হয়ে, নদী নালা ডিঙিয়ে, বন জঙ্গল অতিক্রম করে। দলের অধিকারী রাখহরি ভান্ডারী মহাশয় অত্যন্ত সদাশয় লোক। কোনো পার্টির কাছ থেকে দলের গান বাজনার জন্যে বায়নানামা করার পর কথার খেলাপ করেন না এবং নির্দিষ্ট সময় অন্তত 1 ঘন্টা আগেই গন্তব্যস্থলে পৌঁছে যান। কিন্তু এবারের যাত্রায় মনে মনে তিনি একটু প্রমাদ গুনলেন। গন্তব্যস্থল 7 ক্রোশ দূরে, অথচ আকাশের অবস্থা খুবই খারাপ। ঘন মেঘমালায় আকাশ ভরে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। গরুর গাড়ি যদি রেলগাড়ির মতো ছোটে তাহলে তিনি দুর্যোগ এড়িয়ে পৌঁছাতে পারবেন না। তবু তিনি চালকদের গাড়ির গতি দ্রুত করতে বলে শঙ্কিত চোখে আকাশের দিকে তাকালেন। দলের লোকেরাও চিন্তিত হয়ে পড়ল খুব। সত্যিই তো, এইভাবে যাওয়া যায় কি করে? তারা বলল, অধিকারী মশাই, এবার বোধহয় আমাদের দলের মান আর রইল না। অধিকারী বললেন, সে বললে তো হবে না ভায়া, যতই দুর্যোগ হোক যেতে আমাদের হবেই। তা তো হবেই, কিন্তু যাবেন কি করে? এই যা অবস্থা দেখছি, এখানেই না আটকা পড়তে হয়। জয়গুরু জয়গুরু, দেখা যাক কি আছে কপালে। একে আষাঢ় মাস, তাই আকাশের এই অবস্থা। ওরা কি বর্ষাকাল ছাড়া যাত্রা করার সময় পেল না? সে বললে কি হয়, গ্রামগঞ্জের ব্যাপার, চাঁদা তুলে টাকা পয়সা জোগাড় করবে তবে তো। বৈশাখ মাসে হরিসভা দিয়েছিল, তখনই যাত্রা হওয়ার কথা, কিন্তু টাকা পয়সার জন্যই পিছিয়ে গেল, তাই এই অসময়ে হচ্ছে। ওদের বড় আশা আমাদের দলে যাত্রাগান শুনবে, তাই দোনমনে করেও বায়নাটা নিলাম। কিন্তু আকাশ যেরকম করছে তাতে সে তো দেখতেই পাচ্ছি, এ যেন প্রলয়ের পূর্বাভাস। বলতে বলতেই ঝড় উঠল। সে কি দারুণ ঝড়! গাছের ডালপালা ভেঙে পড়ল, গাছ ওপড়ালো, গরুর গাড়ির ছাত্রী উপড়ল, ধুলোর কুটোয় ভরে গেল চারদিক। ঝড় আর জলের দাপট মূর্তিমান বিভীষিকার মতো দেখা দিল। সামাল সামাল রব উঠল চারিদিকে। এদিকে যে গ্রামে যাত্রা হওয়ার কথা তারাও হায় হায় করছে। শুধু কি গ্রামের লোক, ভিনগা থেকেও দলে দলে লোক এসেছে। দুপুর থেকেই চাটাই মাদুর থলে বিছিয়ে হাপিত্তিস করে বসে আছে কলকাতার পেশাদারি দলের যাত্রা শোনাবার জন্যে। রাত 10টার মধ্যে যাত্রাপার্টি আসবার এবং 12টার মধ্যে যাত্রা আরম্ভ হওয়ার কথা। তার জায়গায় এ কী হলো? যাই হোক, দুপুরের পর থেকে আরম্ভ হয়ে একটানা সেই দুর্যোগ রাত 9টা নাগাদ কেটে গেল। চারিদিকে কাদায় কাদা, নিচু জায়গাগুলো জলে ডুবে গেছে। কোথাও বা পথের ওপর দিয়ে জলস্রোত বইছে, সামিয়ানা ছিঁড়ে কাদা মাখামাখি হয়ে এক পাশে পড়ে আছে। সবাই বিষণ্ণ মনে বসে বসে ভাবছে, তাই তো, যাত্রা হোক বা না হোক সেটা বড় কথা নয়। এই ওয়াজ গ্রামে আসতে গিয়ে অত বড় দলের লোকজনগুলোর কি অবস্থা হলো, তারা যে কত দূরে আছে, কিভাবে আছে, তাই বা কে জানে। সবাই মনে মনে ভগবানকে ডাকতে লাগলো, দেখো ঠাকুর, যেন দলটির কোনো ক্ষতি না হয়। যাত্রা আজ না হোক কাল হবে, কিন্তু মানুষগুলো যেন প্রাণে বাঁচে। গ্রামবাসীরা এরকম সবাই চিন্তা করছে এমন সময় দেখা গেল পরপর 5টি গরুর গাড়ি কাদায় মাখামাখি অবস্থায় এসে থামল বারোয়ারি তলায়। সকলে হৈ হৈ করে হ্যাঁচাক লণ্ঠন নিয়ে ছুটল সেখানে। অধিকারী মশাই ভুঁড়ি দুলিয়ে নেমে এলেন গরুর গাড়ি থেকে। গ্রামবাসীরা অবাক হয়ে বলল, এই দুর্যোগে আপনারা এলেন কি করে? কেন, না আসবার কি আছে? আমার নাম রাখহরি ভান্ডারী, কথার খেলাপ আমি করি না। দুর্যোগে কষ্ট পেয়েছি ঠিকই, তবে আমাদের ওসব গা সওয়া। এখন আপনার অনুমতি দিলেই যাত্রা আরম্ভ হবে। এর আবার অনুমতি? চোখের পলকে বারোয়ারি তলার লোকে লোকারণ্য হয়ে গেল। হ্যাঁচাক লণ্ঠনের আলোয় ঝলমলিয়ে উঠল চারিদিক। যাত্রার কনসার্টের ধ্বনিতে মুখর হয়ে উঠল গ্রামখানি। কি আনন্দ, কি আনন্দ! সেই আনন্দময় পরিবেশে যাত্রা শুরু হলো। অগণিত দর্শক মুগ্ধ চোখে যাত্রা দেখতে লাগলো। কেউ দুঃখে কাঁদলো, কেউ আনন্দে হাততালি দিল। ক্রমশ রাত শেষ হয়ে এলো, যাত্রা শেষ হয়ে এলো। কিন্তু এও কি সম্ভব? শেষ দৃশ্যে নরবলি আছে। এরা যে সত্যি সত্যি একটা লোককে হাড় কাটিতে মাথা গলিয়ে নরবলি দিল। তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেন। এদের আশীর্বাদে সেই কাটা মুন্ডু আবার জোড়াও লেগে গেল।
বিস্মিত অভিভূত দর্শকেরা ভেবেও পেলেন এসব কী হচ্ছে, এরকম সাংঘাতিক পালা আগে এরা কখনো দেখেনি। বিস্ময়ের পর বিস্ময়। ব্রহ্মা বরদান করে অবসরের মাঝখানে থেকে হাউয়ের মতো উড়ে স্বর্গে চলে গেলেন। ব্রহ্মার পর বিষ্ণু, আবার মহেশ্বর মাটি ছেড়ে তাদেরও দেহটা ধীরে ধীরে শূন্যে উঠে আকাশে মিলিয়ে গেল। শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয়, অন্য কুশলীরাও এইরকমভাবেই স্বর্গারোহণ করলেন। দর্শকদের তো তখন মূর্ছা যাওয়ার অবস্থা। যা বাবা, এসব আবার কী কাণ্ড! এইসব ঘটতে ঘটতে ভোরের আলো ফুটল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কনসার্ট পার্টির লোকগুলো কীরকম যেন আবছা হয়ে যেতে লাগলো। তারা কনসার্টের সুরও যেন মনে হলো ক্রমশই দূরে, বহু দূরে মিলিয়ে যাচ্ছে। এইভাবে একসময় সুরও মিলিয়ে গেল, লোকগুলো অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালবেলা দেখা গেল 5টি গরুর গাড়ি বোঝাই করে একটি যাত্রার দল আসছে। গরুর গাড়িগুলো বারোয়ারিতলায় এসে থামতেই অধিকারী মশাই হাত জোর করে এসে বললেন, হে সজ্জন গ্রামবাসীগণ, আপনারা আমাকে ক্ষমা করুন। জীবনে এই প্রথম আমার কথার খেলাপ করলাম। কাল পথিমধ্যে ভয়ঙ্কর দুর্যোগে পড়ে আমরা বহু চেষ্টা করেও আসতে পারিনি। তবে আসতে যেমন পারিনি, তেমনি ওই একই টাকার অঙ্কে পরপর দুরাত আমরা আপনাদের গ্রামে যাত্রাগান করব। আশা করি আপনারা সবাই খুব খুশি হবেন। গ্রামবাসীরা কী যে বলবে আর কী যে করবে তা ভেবে পেল না। বলল, সে কি মশাই, আপনারা তো কাল ঠিক সময়ে এসেছিলেন, সারা রাত ধরে অভিনয় করলেন, তারপর শেষ রাতে ভেলকি লাগিয়ে চলেও গেলেন, এখন আবার এসেছেন হেয়ালি করতে। বলি, ব্যাপার কি? অধিকারী বললেন, দেখুন মশাই, বাজে কথা বলবেন না। আমরা হলুম সিংহরাশির জাতক। লোকের সঙ্গে হেয়ালি করার মতো মেজাজ আমার নেই। কাল রাতে দুর্যোগে আমরা আটকা পড়েছিলাম, এই সবে আসছি। সময় উপস্থিত হতে পারেনি বলে আপনারা আমাকে বিদ্রূপ করছেন। এই নিন আপনাদের বায়নার টাকা। বলে গেঁজে থেকে টাকার থলিটা বের করে অধিকার মশাই ছুঁড়ে দিলেন সামনে। সকলে হা হা করে উঠল। থামুন থামুন মশাই, আপনি হলেন স্বনামধন্য লোক। আমাদের গ্রামে আপনার মতো লোকের পায়ে ধুলো পড়েছে বলে আমরা গর্বিত। আমরা কখনো আপনার মতো লোককে বিদ্রূপ করতে পারি না। আপনি বিশ্বাস করুন, অত দুর্যোগেও কাল রাত্রে গ্রামে যাত্রা হয়ে গেছে এবং আপনার দলই করেছে। তা কি করে সম্ভব? বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখুন। আপনার অভিনেতারা কে কিসের ভূমিকা অভিনয় করেছেন তা আমাদের গ্রামে যে কোনো লোক জিজ্ঞেস করলেই বলে দেবে। অধিকারী ভ্রুকুঞ্চিত করে বললেন, বেশ, বলুন তো দেখি। গ্রামবাসীরা বলল, ওই তো উনি ব্রহ্মার পাঠ করেছিলেন, উনি হয়েছিলেন বিষ্ণু, উনি মহেশ্বর, আর উনি, ওকে তো বলি দেওয়া হয়েছিল, উনি হয়েছিল অমুক, উনি তমুক। অধিকারী বললেন, আশ্চর্য, আমাদের এই পালা হচ্ছে এ মরশুমের নতুন পালা, এ তো আপনাদের জানবার কথা না। অথচ আপনারা যা বলছেন সবই ঠিক। উনি আমাদের দলের ব্রহ্মা সাজেন, উনি বিষ্ণু, উনি মহেশ্বর। কিন্তু বিশ্বাস করুন, কাল রাতে আমরা আসতে পারিনি। আমরা দারুণ ঝড় জলে এখান থেকে 7 ক্রোশ দূরে হরিদাসপুরে গ্রামে আটকে পড়েছিলাম। আপনারা ইচ্ছা করলে ওখানকার ভুবন মালাকারের বাড়িতে একজন লোককে পাঠিয়ে খবর নিয়ে আসতে পারেন। গ্রামের লোকেরা পরস্পরের মুখের দিকে তাকালো। হরিদাসপুর গ্রাম, ভুবন মালাকার? অধিকারী বলেন, হ্যাঁ, হরিদাসপুর গ্রাম, ভুবন মালাকার। কাল ওই দুর্যোগের রাতে ওই গ্রামের লোকেরা ভুবন মালাকারের বাড়িতে নিয়ে গিয়ে আমাদের না তুলতে সারা যে কী দুর্গতি হতো আমাদের, তা একমাত্র ঈশ্বরই জানেন। অমন অতিথি সদ্বল গ্রাম আমি আর দেখিনি। অতগুলো লোককে পেট ভরে খাইয়ে দাইয়ে রাত শেষ হওয়ার আগেই আমাদের সড়কে পৌঁছে দিয়ে আপনাদের গ্রামে আসা সহজপত্রী দেখিয়ে না দিলে আজও বিকেলের আগে এখানে আসতে পারতাম না। অধিকারীর মুখে সব শুনে গ্রামের লোকেরা বললে, আজ থেকে ঠিক 5 বছর আগে কলেরার মহামারীতে ওই গ্রাম উজাড় হয়ে গেছে। হরিদাসপুরে এখন গ্রামের চিহ্ন মাত্র নেই, শুধু বন আর জঙ্গল। আর ভুবন মালাকার, ওই মহামারীর কবল থেকে তিনিও রক্ষা পাননি। সে কি, কাল রাত্রে আমরা তাহলে ভূতের পাল্লায় পড়েছিলাম? শুধু কি আপনারা? আমরাও যে সারা রাত জেগে কাদের যাত্রা দেখেছি তা এবার ভালোই বুঝতে পারছি। কি সাংঘাতিক সেই যাত্রা! যাক, ভাগ্য ভালো যে প্রাণে বেঁচে গেছেন। এখন বিশ্রাম করুন, তারপর রাত্রিবেলা মনের আনন্দে আপনাদের যাত্রা দেখব। অধিকারী বললেন, না, রাত্রে নয়, যাত্রা আজ দুপুরেই হবে। তারপর রাত্রিটা বিশ্রাম নিয়ে কাল সকালেই পালাব আমরা এখান থেকে, এ তল্লাটে আর নয়। অধিকারীর কথা মতোই তাই হলো। দিন দুপুরেই খোলা হলো আকাশের নিচে যাত্রা। দেখল সকলেই। এই অলৌকিক যাত্রাপালার কথা প্রত্যক্ষদর্শীদের মুখে শোনার পরেও এখানকার লোকেরা হেসে উড়িয়ে দেয়। কেউ বিশ্বাস করতেই চায় না, বলে এটা একটা আষাঢ়ে গল্প ছাড়া কিছুই নয়।